আচ্ছা, আগে দুটো সেটের প্রশ্ন আমরা দিয়েছিলাম এবং আনসারও আমরা উত্তর করে দিয়েছি এবং আলোচনাও করে দিয়েছি। থার্ড সেটের উত্তরটা আমরা দিয়ে দিয়েছিলাম, তো আলোচনা করা হয়নি। আজকে আমরা থার্ড সেটের প্রশ্নটা আলোচনা করব। থার্ড সেটে প্রথমটাই ছিল ট্রু ফলসের জন্য যে কোনো 5টা, কিন্তু এখানে 6টা দেওয়া আছে। যেমন প্রথমটা আছে 8 can be considered as a common number in respect of all number system. এটা ফলস হবে, কারণ তোমার বাইনারি নাম্বারে তো 8 থাকে না, বাকি সব ডেসিমাল নাম্বার বা হেক্সাডেসিমাল নাম্বার 8 থাকছে। অক্টাল নাম্বারে 8 থাকছে না, অক্টাল নাম্বারে 8টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, তার এটা ফলস। তারপরে সেকেন্ড বিটা all gates has minimum 2 input and 1 output. মিনিমাম 2 ইনপুট এবং 1 আউটপুটটা ঠিক আছে, কিন্তু মিনিমাম 2 ইনপুটটা হয় না, কারণ আমরা দেখেছি নট গেটের ক্ষেত্রে একটাই মাত্র ইনপুট আর একটা আউটপুট, সেই ক্ষেত্রে এটা ফলস। তারপরেরটা হচ্ছে দ্য রুলস অফ বাইনারি সাবস্ট্রাকশন 0 - 1 মিনস 1 মিনস 0 সাবস্ট্রাক্ট আর 1 বড়। এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। আমাদের বাইনারি রুলসে দেখলেই দেখতে পাবে যে যদি এরকম কোনো থাকে 0 থেকে 1 যদি বিয়োগ করা হয় বা বিয়োগ করতে বলা হয়, তাহলে 0টা বিয়োগ হয় আর বড়টা 1 হয়, মানে থেকে যায়, মানে নেক্সট যে স্টেপটা আছে সেখানে ফরওয়ার্ড হওয়ার জন্যে। তারপরে ডি, উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টস অ্যাজ দ্য সেম অ্যাজ উইন্ডোজ ফায়ারওয়াল। তাহলে আর ডিফেন্ডার হিসেবে থাকতো না, তাহলে ফায়ারওয়াল হিসেবেই আমরা একটা জিনিস রাখতে পারতাম। এখানে ফায়ারওয়াল এবং ডিফেন্ডারের কাজ দুটো দুরকম, একটা অথেন্টিকেশন করে আর একটা প্রোটেক্ট করে। অথেন্টিকেশন আর প্রোটেক্টের মধ্যে আলাদা পার্থক্য আছে, মানে সবাই অথেন্টিকেশন যে পাচ্ছে তাকে প্রোটেকশন করার কোনো দরকার হয় না, আর অথেন্টিকেশন যে না পাচ্ছে তাকে প্রোটেক্ট করার দরকার হয়, কারণ সে আনঅথরাইজড পারসন বলে। এখানেও ঠিক তাই। এরপরে আছে ইয়েরটা, এমফ্যাসিস ইজ ইউজ টু ড্র অ্যাটেনশন টু দ্য সিলেক্টেড আইটেম ডিউরিং ডিসপ্লে। এটা কোথায় এমফ্যাসিস আমরা পাওয়ার পয়েন্টে দেখেছিলাম। এমফ্যাসিস কেন করা হয়? কোনো একটা ডিসপ্লে করার সময়, কোনো একটা কিছু ডিসপ্লে করার সময় যখন আমরা অডিয়েন্সের বা যিনি ভিউয়ার তাকে ভালো করে বোঝাতে চাইছি জায়গাটা বা স্পট করতে চাইছি যে এটার গুরুত্ব বেশি, তখন সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি এমফ্যাসিসটা। এটা তার মানে ট্রু। এরপরে আছে দ্য বাবল চার্ট শো দ্য রিলেশন অফ 3 ভেরিয়েবলস ইন 2 ডাইমেনশনস। এটাও ট্রু। এটা দেখবে বাবল চার্টে যে তোমার 3টে ভেরিয়েবল থাকে, তার মধ্যে 2টো ডাইমেনশানে ব্যবহার করা হয়, মানে ডাইমেনশান প্রকাশ করতে মানে ডাইমেনশানটাই নয়, মানে ওর যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। এরপরে ম্যাচ কেসও NE5 আছে, NE5 করতে হবে যে কোনো এখানে 6টা দেওয়া আছে, 6টার মধ্যে যে কোনো 5টা। এটা ডিভাইস ম্যানেজমেন্ট, প্রথমে হচ্ছে ওএস অপারেটিং সিস্টেম ডিভাইস ম্যানেজমেন্ট, মানে অপারেটিং সিস্টেমের কাজ হলো ডিভাইস ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে কম্প্রেসিং হচ্ছে জিপ ফোল্ডার বা জিপ সিস্টেম বা জিপ ফাইলকে কম্প্রেস করা বলা হয় বা কম্প্রেস করা হয়। এরপরে উইন্ডো প্লাস ই হচ্ছে এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরার উইন্ডো খুলতে পারবে, মানে উইন্ডো প্লাস ই যদি আমরা প্রেস করি তাহলে ফাইল এক্সপ্লোরার উইন্ডো খুলবে। এরপরে ভ্যালুকে অ্যাসাইন করা যায়। তারপরে হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ একদম সরাসরি দেওয়া ছিল টেক্সট ভিউ বাটন ও টাস্ক ভিউ বাটন। ভার্চুয়াল ডেস্কটপ হচ্ছে টাস্ক ভিউ বাটন। আর তারপরে হচ্ছে লজিক্যাল টেস্ট, এটা হচ্ছে ইফ এলস বলে লজিক্যাল টেস্ট হয় কোথায়? যে কোনো প্রোগ্রামে, সেটা সি হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। আমরা যেরকম
তোমার এক্সেল করেছি, এক্সেলেও লজিক্যাল পার্ট আছে, এখানে ইফ দিয়ে ব্যবহার করা হয়। তাহলে তোমার ম্যাচ কেসটা পুরোটা হয়ে গেল। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এনি টেন, এখানে বোধহয় 10-12খানা প্রশ্ন দেওয়া আছে। 12খানার মধ্যে যে কোনো তোমাকে 10খানা করতে হবে। আমরা প্রত্যেকটাই বলবো, কিন্তু পরীক্ষার জন্যে কিন্তু প্রিপেয়ার হতে হবে সবকটাই, যেন ছেড়ে দিও না, কেউ যেন ছেড়ে দিও না, তাহলে মুশকিল হবে। ঠিক আছে, প্রত্যেকটাই করে রেখো, সেক্ষেত্রে সুবিধে হবে। আচ্ছা, 10-এর এখানে 3A বলেছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ থার্ড ভেরিয়েবল ইন বাবল চার্ট। বাবল চার্টে থার্ড ভেরিয়েবলের ইউজ কোথায় বা ইউজ কি? দ্য ইউজ অফ থার্ড ভেরিয়েবল অফ চার্ট ইন এক্সেল is shown as the relative size of the each bubble। তাহলে প্রত্যেকটা বাবলের রিলেটিভ সাইজ, মানে আমরা এক্সেল করতে গিয়ে একটা বলেছিলাম রেফারেন্স সেল। রেফারেন্স সেল বোঝাতে গিয়ে আমরা কি বলেছিলাম, A1, A2 আর A3 তিনটে সেল আছে। A1-এ একটা ভ্যালু ধরে নাও 1, আর A2-তে আর একটা ভ্যালু ধরে নাও 2। এবার দুটো A1 আর A2 আমরা যখন সিলেক্ট করে টোটাল করছি বা সাম করছি, তখন A3-তে 3 চলে এলো ভ্যালু। এবার যদি আমরা ভ্যালুটাকে বদলাই A1 বা A2-তে আমরা যদি ভ্যালুটাকে বদলাই, ধরে নাও A1-এ আমরা করে দিলাম 1-এর জায়গা 2, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই A3-তে 4 পাবো। তাহলে কারণ কি, রিলেটিভ সেল বা রেফারেন্স সেল বলা হয়। এখানেও ঠিক তাই, বাবল চার্টের ক্ষেত্রে আমরা এই থার্ড ভেরিয়েবলটাকে যে ব্যবহার করছি, থার্ড ভেরিয়েবলে যদি ভ্যালুটা চেঞ্জ করা হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা ওই বাবলের এফেক্ট পাবো। এরপরে পরের প্রশ্ন বি, 3-এর বি আছে, হোয়াট ইজ স্লাইড অ্যানিমেশন। স্লাইড অ্যানিমেশন বলতে কি বোঝায়? বইয়েতে কিছুটা লেখা আছে, সেইখান থেকেই তোলা। The term animation in PowerPoint refers to the movement of the text and object such as clipart, shapes and picture on the slide। তাহলে এই স্লাইড অ্যানিমেশন বলতে বোঝাই আমরা যে যখন স্লাইডটা ডিসপ্লে হচ্ছে, সেই ডিসপ্লের মধ্যে কিভাবে ওই টেক্সট বা ওই ছবিগুলোকে মুভমেন্ট করাবো বা ডিসপ্লে করব, সেটাকেই বোঝানো হচ্ছে। সেটাই হচ্ছে তোমার স্লাইড অ্যানিমেশন। এরপরের সি, হোয়াট ইজ প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কোথায় পাই আমরা? প্লেস হোল্ডার ইজ এ প্লেস ওয়্যার PowerPoint placeholder is a place in PowerPoint where many content like many different items including text, picture and chart can be stored। প্লেস হোল্ডার কাকে? প্রথমে আমরা PowerPoint-এর যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা খুললেই একটা শেপসে স্ক্রিনটা ডিসপ্লে হয়, যেখানে ওই ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই যে লেখাগুলো থাকছে, এই লেখাগুলোকেই বলা হচ্ছে প্লেস হোল্ড। মানে এই লেখাগুলো না, এই লেখাগুলো যে স্ট্রাকচারটার মধ্যে ডিসপ্লে হচ্ছে, সেই স্ট্রাকচারটাকে বা ওই স্থানটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার, যেখানে আমরা কোনো অবজেক্ট বা টেক্সটকে ডিসপ্লে করতে পারছি বা থাকছে সেখানে। মানে PowerPoint খুললেই সেখান থেকেই আমরা ওইটাকে পাবো। এরপরে আছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য নাও ফাংশন ইন এক্সেল। এক্সেলের নাও ফাংশনের আউটপুট কি? নাও ফাংশনের আউটপুট যদি আমরা চাই, তাহলে তোমার সিস্টেমের ডেট এবং টাইমটা তোমাকে বলে দেবে। সিস্টেমের ডেট এবং টাইমটা তোমাকে বলে দেবে। দ্য এক্সেল নাও ফাংশন রিটার্নস কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইন এভরি মোমেন্ট। এখন তুমি যদি মানে এই মুহূর্তে এক্সেলে তুমি নাও ফাংশন ইউজ করে তুমি এন্টার প্রেস করলে, সঙ্গে সঙ্গে তোমার এই মুহূর্তে এন্টার প্রেস করার মুহূর্তে তোমার সিস্টেমের যে ডেট এবং টাইম, সেই টাইমটা ডিসপ্লে করবে। তারপরেই যদি আবার তুমি সেটাকে করো, তাহলে অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হবে, কারণ সিস্টেম ডেট এবং টাইমটাই শুধুমাত্র ডিসপ্লে করছে এবং এটাই এর কাজ নাও ফাংশনের।
তাহলে এখানে কি বলছে, দ্য এক্সেল নাও ফাংশন রিটার্নস দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইন এভরি মোমেন্ট। দ্য ফাংশন রিসিভড নো আর্গুমেন্ট আফটার রিফ্রেশিং এনি সেল কন্টেনিং দ্য ফাংশন উইল বি কন্টিনিউইং চেঞ্জিং দ্য সিনট্যাক্স নাও তারপরে ফাংশন। তার মানে এখানে এই যে নাও ফাংশন, আমরা জানতাম ফাংশানে আর্গুমেন্ট একটা দিতে হয় বা আর্গুমেন্ট পাস করাতে হয় বা প্যারামিটার পাস করাতে হয়, যা খুশি যে যা বলতে পারো। তাহলে এখানে কিন্তু নাও ফাংশানে কোনো রকম আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করাতে হয় না, এটা ব্ল্যাঙ্ক থাকছে। সেই জন্য এখানে বলে দিল যে দ্য ফাংশন রিসিভ নো আর্গুমেন্ট, এই ফাংশানটা কোনো আর্গুমেন্ট অ্যাক্সেস করে না বা রিসিভ করে না। এরপরে হাউ ফ্রিজ পেন অপশান হেল্পস দ্য ইউজার ইন এক্সেল। এক্সেলে ফ্রিজ পেন অপশানটা কীভাবে ইউজারকে হেল্প করে সবাই জানি মোটামুটি, যে ফ্রিজ পেন যদি হেল্প করার হয় তাহলে যদি কোনো ইউজার মনে করে যে তার কোনো একটা রো বা কলামকে ফিক্সড করতে হবে, কারণ কি হেডিংয়ের জন্যে বা কোনো স্টেটমেন্টের জন্যে বা কোনো ক্যাপশনের জন্যে, তাহলে সেক্ষেত্রে ওই ফ্রিজ পেন দিয়ে সে করতে পারে। তাহলে এখানে বলা হয়েছে উত্তরটা, দ্য অপশান কিপস দ্য ইউজার দ্য অপশান হেল্পস দ্য ইউজার ইন এক্সেল টু ফিক্সড রো অর কলাম ইন রিকোয়ার্ড অন দ্য স্ক্রিন। যেটা রো এবং কলাম যেটা দরকার হবে সেই কলম বা রোটা ফিক্সড করতে পারে স্ক্রিনে। তাহলে এটাই হলো ফ্রিজ পেনের হেল্প করার জায়গা। এরপরে এফ, গিভ অ্যান এক্সাম্পল অফ প্রি প্রসেসর ডাইরেক্টিভস। প্রি প্রসেসর ডাইরেক্টিভসের একটা উদাহরণ দিতে বলেছে। প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলতে কি বোঝো সেটাও বললে হবে। তাহলে এখানে হ্যাশ ইনক্লুডটা প্রি প্রসেসর ডাইরেক্টিভস, সেই জন্যে বলা হলো দ্য এক্সাম্পল অফ প্রি প্রসেসর ডাইরেক্টিভ ইজ হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুডটা হলো একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভসের উদাহরণ, আমরা পড়ার সময় বলে দিয়েছিলাম। এরপরের প্রশ্ন জি, হোয়াট ডু ইউ মিন বাই সোর্স কোড। সোর্স কোড বলতে আমরা কি বুঝি? সোর্স কোড বলতে আমরা বলে দিয়েছিলাম যে যেটা আমরা লিখছি সেটাই হলো সোর্স কোড, যেটা ইংরেজিতে আমরা লিখছি সেটাই হলো সোর্স কোড। দ্য সোর্স কোড ইজ আ হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, হিউম্যান রিডেবল লজিক ইনস্ট্রাকশনস ফ্রম হোয়ার দ্য কম্পাইলার ক্যান কনভার্ট ইন্টু অবজেক্ট কোড or machine readable language and can start the actual execution of a program. তাহলে আমরা সোর্স কোডটা সেটাকেই বলবো যে হিউম্যান রিডেবল লজিক্যাল ইনস্ট্রাকশনস, হিউম্যান রিডেবল লজিক্যাল ইনস্ট্রাকশনস হোয়ার কম্পাইলার ক্যান কনভার্ট ইনটু অবজেক্ট কোড, যেখান থেকে কম্পাইলার অবজেক্ট কোডে পরিণত করে, অর মেশিন কোড, অবজেক্ট কোড অথবা মেশিন কোডে পরিণত করে, সেটা মেশিনের বোঝার জন্যে, এবং যেখান থেকে এক্সিকিউশনটা শুরু হয়, যেখান থেকে এক্সিকিউশন মানে আমরা যদি একটা সোর্স কোডকে দিই তাহলে সেখানে কম্পাইল করার পর সেখান থেকে আমরা রান করালাম মানে আলটিমেটলি কোথা থেকে সোর্স, ওই অবজেক্ট কোডটা কোথা থেকে এসছে, অবজেক্ট কোড সোর্স কোড থেকে এসছে, তাহলে সোর্স কোড থেকেই হচ্ছে প্রোগ্রামটা রান করা শুরু করছে। সেই জন্যই এখানে বলা হয়েছে অ্যান্ড ক্যান স্টার্টস অ্যাকচুয়াল এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। একটা অরিজিনাল প্রোগ্রামকে যেখান থেকে শুরু করানো হচ্ছে সেটাই হলো সোর্স কোড। তাহলে দুটো এখানে কিন্তু আমরা নিয়ম বললাম বা দুটো কারণ বললাম। একটা সোর্স কোড কাকে বলবো, একটা সোর্স কোড বলবো তাকেই একটা হিউম্যান রিডেবল লজিক্যাল ইনস্ট্রাকশন হতে হবে এবং সেটা কনভার্ট করবে অবজেক্ট কোডে। তারপরে সেই অবজেক্ট কোড যখন রান করবে তখন কিন্তু ওই সোর্স কোডের ভরসাতেই বা সোর্স কোডের ওপর ডিপেন্ড করেই কিন্তু রান করবে, সেই জন্যেই আমরা তাকে সোর্স কোড বলবো। এরপরে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RDBMS সবাইকার জানা আছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরের প্রশ্ন হচ্ছে হাউ আ ফ্লোচার্ট কাম টু অ্যান এন্ড। একটা ফ্লোচার্টকে কখন আমরা শেষের দিকে যেতে দেখব বা শেষ কিভাবে হবে। All flowcharts come to an end with a terminal or a continuous loop. একটা ফ্লোচার্ট শেষে তখনই আসবে যদি কোনো সময় টার্মিনাল দিয়েও শেষ হতে পারে অথবা একটা কন্টিনিউয়াস লুপের মাধ্যমেও শেষ হতে পারে।
টার্মিনালের মাধ্যমে শেষ হতে পারে, মানে আমরা স্টার্ট এবং স্টপ যে করছি স্টপটাও একটা কিন্তু টার্মিনালের মধ্যেই পড়ে যায়। আর তারপরে হচ্ছে একটা কন্টিনিউয়াস লুপ মানে যখন ইফ এলস ব্যবহার করা হবে বা কোনো লজিক ব্যবহার করা হবে, মানে সেখানে ডিসিশন মেকিং লজিক থাকতে হবে, সেই লজিকটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। সেই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, আর যদি না ফুলফিল হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। তাহলে সেই ক্ষেত্রে এই জন্যই বলা হয়েছে কন্টিনিউয়াস লুপ। অল ফ্লোচার্টস কাম টু এন্ড উইথ আ টার্মিনাল অর আ কন্টিনিউয়াস লুপ। একটা কন্টিনিউয়াস লুপ বা টার্মিনালের উপর নির্ভর করছে। এরপরে আছে হোয়াট ইজ ভার্চুয়াল ডেস্কটপ ইন উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এর ভার্চুয়াল ডেস্কটপ কী? ভার্চুয়াল ডেস্কটপ কী? তাহলে এখানে বলতে হবে ইট ইজ আ নিউ ফিচার অফ উইন্ডোজ 10 দ্যাট ইজ ভার্চুয়াল ডেস্কটপ। দিস উইল অ্যালাউ দ্য ইউজার টু ক্রিয়েট মাল্টিপল ডেস্কটপ স্ক্রিন where user can keep open windows in organized way। তাহলে উইন্ডোজ 10-এর এটা একটা ফিচার্স যে ভার্চুয়াল ডেস্কটপটা আমরা পাচ্ছি বা পাবো। এটা ইউজারকে কি সাহায্য করে? এটা ইউজারকে সাহায্য করে একটা নতুন ডেস্কটপ ক্রিয়েট করতে, যেটা টেম্পোরারিলি অর্গানাইজড, সেটাই হলো ভার্চুয়াল ডেস্কটপ। তারপরের প্রশ্ন কে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রান টেক্সট বক্স? রান টেক্সট বক্সের ফাংশন কি? রান টেক্সট বক্সের ফাংশন হলো এই যে ইট হেল্পস দ্য ইউজার টু স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অর এক্সিকিউট ডস প্রম্পট ফর কমান্ড। একটা রান টেক্সট বক্সের ফাংশন হলো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে চালাতে সাহায্য করে, অথবা যে কোনো ডস প্রম্পট নিয়ে আসতে সাহায্য করে। মানে এখানে বলছে ডস প্রম্পট ফর কমান্ড, ডস প্রম্পট আনতে সাহায্য করে। মানে এই রান টেক্সটের মাধ্যমে আমরা CMDA যদি বলি তাহলে কিন্তু ওখান থেকে তোমার ওই ডস কমান্ড চলতে থাকে। একটা প্রম্পট আসে ডসের জন্য, সেইখান থেকে আবার আমরা ডস কমান্ড দিলে ডস চলতে থাকে। তারপরে লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ কার্নেল? কার্নেল কি? দ্য কার্নেল ইজ আ সেন্ট্রাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটা আমরা সবাই জানি, একদম বইয়ের প্রথমেই লেখা আছে। ইট ইজ দ্য নিউক্লিয়ার অফ আ কম্পিউটার সিস্টেম। এটাই হচ্ছে কম্পিউটারের একটা নিউক্লিয়ার হচ্ছে একটা মেন জিনিস, যেখান থেকে মানে যেখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আবার পরের পার্টটা আলোচনা করব।